আমি আপনাদের একটা ছোট গল্প পড়ে শোনাব। লেখক সন্তোষ কুমার ঘোষ। গল্পটির নাম হয় না। না, সোজা হয়ে দাঁড়িও না, ফুলটা তবে চাপা পড়ে যাবে। ঘাটটা একটু এলিয়ে দাও, বেশি না, একটুই। এইবার দেখা যাচ্ছে। সবটা না, সবটা দেখা গেলে ভালোও দেখাতো না। কয়েকটি পাপড়ি যথেষ্ট। গোটা ফুল নয়, ফুলের আভাস। কিন্তু এভাবেই বা কতক্ষণ থাকা যাবে? খানিক পরে ঘাড়ের গোড়া টনটন করবে। পাশের বাড়ির বাগান থেকে প্রকাণ্ড একটা গন্ধরাজ সংগ্রহ করেছিল আরতি। আয়না হাতে নিয়ে ভিতরের দিকে বারান্দায় দাঁড়িয়ে নিজেকে পরীক্ষা করছিল আর বলছিল। একবার বলল, দূর দূর, সুবিধে হয়নি। সাদা ফুলে আবার চেহারা খোলে নাকি? এর চেয়ে লাল একটা ফুল পেলে বেশ হতো, খুলতো। কিন্তু ওর চোখে না। কী যে পছন্দ বাবুর! চড়া রং দু চোখে দেখতে পারে না। টকটকে লাল কিছু দেখলে যেন ক্ষেপে যায়। আর ওর পছন্দ হবে না এই ভয়ে খয়েরি রঙের ছাপা শাড়িটা ছুঁয়েও দেখতে পেলাম না একদিন। কেনা হলো, বাক্সের কোণেই পড়ে রইল। কি মুশকিল দেখো তো! খাবো আমার আপন রুচি মতো, কিন্তু পরার রুচি পরের, বিশেষ করে মেয়েদের বেলায়। ওর কেমন লাগবে, ওই এক ভাবনা। ওর ওর আর ওর। ভেঙচে ভেঙচেই বলল আরতি, তবে মনে মনে, লাল নয়, গোলাপি নয়, খয়েরি নয়, পরতে হবে কিনা এই ছাই রঙা শাড়ি। শাড়ি না ছাই, পরে পরে সুতো শুদ্ধ ফ্যাস ফেসে হয়ে এসেছে। আর মোটে দুধক, তারপরেই ওটাকে বিদায় দেব। কিনবো বাসন, কিনবো কাপ ডিশ, সেই কাপেই সরোজকে চা খাওয়াবো। ছোট্ট করে একটা টিপ পড়ল আরতি, কপালের ঠিক মাঝখানেই। হলো তো? কে জানে। এক হাতে আয়না, তাও আবার ঝাপসা। উঁচু করে ধরে কত আর সাজগোজ করি। কোনো এর কাজটা টনটন করে। একটা বড় আয়না যদি থাকতো বেশ হতো। সেটা দেয়ালে ঝুলতো, ঠিক ততটা উঁচুতে যতটা হলে গলা কি ধরো ব্লাউজের বর্ডার শুরু হয়েছে। আরও ভালো হতো সেটা যদি নিচু একটা টেবিলের সঙ্গে ফিট করা থাকতো। এবার আরতি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। সেসব আর এ বাসায়, এই ছিটে বেড়া আর টিনের চালের ঘরে হয় না। হতেও পারে অন্য কোথাও, এই শহরেই লেভেল ক্রসিংটার উত্তরে কোনো একটা পরিচ্ছন্ন পাড়ায়। কি যেন নাম সেই পাড়াটার? সেখানে সরোজ বলছিল সে একটা 2 কামরার ফ্ল্যাট নেবে। সুরমাদানটা হাতে নিয়ে আরতি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে লোভটাকে মুছল। ততদিন আর কি, ততদিন হাত টনটন করে করুক। আয়নাটা তুলে তুলে টিপ পরি আর সুরমা আঁকি আর চুল বাঁধি। তবে কোনো দিন চোখে কাঠিটা বিঁধি। তখন চোখ গেল পাখির মতো কাতরাতে হবে। সরোজ ফিরেও চাইবে না। আর চোখ গেলে সে চাইল কি না তাও জানবো না। আয়নার যদি কিছু মাথা মুন্ডু থাকে, বরং ছাই রঙের শাড়িটাকেই ঘুরিয়ে ফিরিয়ে পরে দেখি। উপায় তো নেই, এটাকেই পরতে হবে। আমার ভালো না লাগুক, আর কারো চোখে না ধরুক, ওর তো ধরবে। অল্প অল্প হেসে বলবে, ছাই চাপা আগুন। কে জানে মনের কথা বলে না ঠাট্টা করে।
দুষ্টুর মতো সর্বদাই ওর চোখ মিটমিট করে, ওকে বিশ্বাস নেই। চোখ ঘুরিয়ে আয়নার ভিতরকার সখীকে আরতি বলল, অত পাউডার মেখো না, ওর চোখে ধরা পড়ে যাবে। যদি গরমে ঘেমে যাও তাও কেলেঙ্কারি। সাজগোজে অবশ্য ওর আপত্তি নেই, ওটা তো মেয়েদের ধর্ম, কিন্তু বাড়াবাড়িটা বরদাস্ত করতে পারে না। প্রসাধন, ও বলে রূপকে বাড়িয়ে তোলার জন্যে নয়, রূপটাকে দেখিয়ে দেওয়ার জন্যে। পড়ার বইয়ের দরকারি লাইনের নিচে আমরা যেমন দাগ দিই, প্রসাধন আসলে সেই দাগ দেওয়ার কাজ। গানের গলা নয়, কাউকে শোনাবার মতো নয়, তবে নিজের কানে মন্দ লাগে না। আরতি গুনগুন করে শুনে শেখা একটা গানের 2 লাইন গাইল, গেয়েই থামল। থাক, মা কি মনে করবে। সেই বিকেল থেকে উনুনের পাশে গিয়ে বসেছে, নিমকি ভাজছে সরোজের জন্যে। মুখটা তেতে উঠেছে, তবু আমাকে খেঁচতে দেয়নি। উনুনে নাচে নাকি আমার চেহারা নষ্ট হবে, কিন্তু এটা ওটা এগিয়ে দিতে পারি তো। মার উৎসাহ দেখে ভালোও লাগে, হাসিও পায়। এর মধ্যে 3 বার জিজ্ঞেস করেছে, সরোজ এসেছে? এখনো এলো না যে? আসবে তো ঠিক? তোকে কবে বলেছে বলতো? আরে আসবে আসবে আসবে, মাথা ব্যথা কি মার? নাই যদি আসবে, তবে আজ বিকেলে আকাশটা হালকা মেঘে মেঘে এমন সুন্দর হলো কেন? ফুরফুরে হাওয়ায় পুকুরটার সবুজ জল কাঁপছে কেন? আসবেই। 3-4টে বাস ছেড়ে তবে একটা পাদানিতে দাঁড়াতে হয়। অফিস টাইমে যা ভিড়। এখন তো সবে 5:30 কি 6টা। 6:30টার মধ্যে নিশ্চয়ই আসবে। এ পাড়া থেকে যারা ওদিকে গিয়েছে তারাও তো এখনো কেউ ফেরেনি। ফুল তোলা একটা ঢাকনি এনে আরতি নিচু টুলটার উপরে পিছিয়ে দিল। বাহ, এইবার বেশ হয়েছে। চোখে যন্ত্রণা নিয়ে আঙুলের ছুঁচ ফুটিয়েও যত্ন করে ফুলগুলো তুলেছিলাম। সেই যন্ত্রণা এবার সার্থক হয়েছে। আরও অনেক ঢাকনি আর পর্দা যদি থাকতো আমাদের, তবে ঘরের যেখানে সেখানে এখন অভাব খোঁচা খোঁচা চোখা চোখা হয়ে আছে, চোখে বিঁধছে, সব থেকে ঢুকে রাখতাম। ঢাকতাম ওই রং ওঠা তোরঙ্গটা আর কাঁঠাল কাঠের তক্তপোষে পাতা ময়লা বিছানা। অত ঢকাঢাকির দরকারই বা কী? সরোজের কাছে লুকোনো তো কিচ্ছু নেই, ও তো নারী নক্ষত্র সব জানে। এই শিয়ালদা স্টেশনে যখন পড়েছিলাম তখন থেকে জানে। আমাদের ক্যাম্পে নিয়ে গেল, খুঁজে খুঁজে গেল সেখানে। কে আমার ভাইকে বই বাঁধাইয়ের কাজে ঢুকিয়ে দিল? লোকের জন্য হাঁটাহাঁটি করে কে এই কলোনির চারাঘরটা তুলে দিল? আমি যে প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছি কার চেষ্টায়? সরোজের। মা বলেন অমন ছেলে হয় না। আরতি আপন মনেই একটু হাসল। কেমন ছেলে আমি তো জানি, বড় মন, চওড়া বুক, সব ঠিক। লোকের ভালো করবে বলে ঝাঁপিয়েও পড়ে। মা শুধু ওইটুকুই দেখেছেন, রাগটুকু তো দেখেননি বাবুর। ধর্মতলা সেই চায়ের দোকানে আমার যখন একদিন 8 ঘন্টা বসে থাকতে হয়েছে, কি রাগ! আমি এ কথা বলি সে কথা বলি, সাড়াই দেয় না। শেষে আলগোছে টেবিলটার নিচে হাত দিয়ে একটা চিমটি কাটলাম। তখন হেসে ফেলল। আমাদের সিনেমা দেখার কথা ছিল,
বলল আর 5টা মিনিট দেরি হলে নাকি টিকিট দুটো ছিঁড়ে ফেলে দিত। কেন দেরি হবে না? আমার কি গাড়ি আছে? সেই তো বাসই ভরসা। তোমরা পুরুষ মানুষ, গায়ে জোর আছে, কারো ছোঁয়া লাগলে গায়ে ফোসকা পড়ে না। তোমরাও বাসের পর বাস ছেড়ে দাও। আমরা মেয়ে হয়ে উঠি কি করে? একটু বিবেচনা করতে হয়। বাইরেকার জুতোর শব্দ পেয়ে আরতি বারান্দায় গেল। অন্ডলোক ফিরে এলো ঘরে। আর এই যে তুমিও আজ দেরি করছো, আমি রাগ করতে পারি না? যদি মান করি, যদি কথা না বলি? না না, আজ ওসব মান টান করে সময় নষ্ট করবো না। অনেক দরকারি কথা আছে। এবার তো আমাদের বাসা হয়েছে, ভাইটাও কোনো রকমে নিজের পায়ে দাঁড়িয়েছে। আজ আমাদের ব্যাপারটার একটা কিছু ঠিকঠাক করতে হবে। ও এলেই ওকে আড়ালে ডেকে নিয়ে যাব। কোথায় যাব? ওই পুকুর পাড়ে, যেখানে আড়াল নেই। দুজনে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলবো? না না, পাড়ার লোক দেখবে। তার চেয়ে এই বারান্দাই ভালো। মা তো রান্নাঘর ছেড়ে সহজে নড়ছে না। মা ঘুমোয়নি, ঘুমের ভান করে পড়ে আছে। চৌখাটে দাঁড়িয়েই আরতি বুঝতে পারল, সেই এতটুকু বয়স থেকে মায়ের পাশে শুয়ে আসছি তো, ওর ঘুম আমি বুঝি। ঘুমোলে মার চেহারাই আলাদা হয়ে যায়, আর ওভাবে চিত হয়ে না মা ঘুমোতে পারে না। সেটা হয়তো ও নিজেও জানে না। তাছাড়া আরও কয়েকটা লক্ষণ আছে। জেগে আছে, আমি গিয়ে শুলেই কাছে সরে আসবে, তারপর জেরা শুরু করবে। মা বড় অবুঝ। কেন? আরতি ভাবল, কেন বোঝে না আমি এখন ক্লান্ত, খুব ক্লান্ত। এইমাত্র সরোজের সঙ্গে ঘুরে এলাম, তা কমসে কম মাইল খানেক তো হেঁটেছি। হোঁচটি তো খেলাম 2বার। ছাই রঙের শাড়িটার পাট ছিঁড়ল, স্যান্ডেলটা স্ট্র্যাপ খুলল। এখনও কি অত শত কথার জবাব দিতে পারি? ছাই রঙের শাড়িটা খুলে আরতি সযত্নে ভাঁজ করে রাখল। তুলে নিল সর্বদার কাপড়টা। আয়নাটা বাক্সের উপরেই আছে, কিন্তু মুখ দেখতে ইচ্ছা করল না। গরম লাগছে, বিশ্রী গরম লাগছে। এখন কলতলায় যাব, গায়ে না ঢালি, মাথায় জল ঢালবো, ঠান্ডা হব। রান্নাঘরে গিয়ে দেখব খাবার কিছু ঢাকা দেওয়া আছে কি না। তখনও কি মা ঘুমোবে না? চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে আরতি ভাবল, তুমি ঘুমোলে কি না ঘুমোলে তাতে আমার বয়েই গেল। ঘুমোও বা না ঘুমোও, আমার মুখ থেকে একটি কথাও বার করতে পারবে না। বলবো না, তার 2টি কারণ। 1, আমি ক্লান্ত। 2, তোমাকে আমি হতাশ করতে চাই না। সারা বিকেল আজ তুমি উনুনের তাতে বসে চা জল খাবার করেছ। সরোজ আমাকে নিয়ে যখন বেড়াতে গেল, তখন হয়তো আহ্লাদে আটখানা হয়ে পাঁজি খুঁড়ে লগ্ন দেখেছ। মা, তোমার বয়স হয়েছে, শুধু আমার চেয়ে বেশি। মানুষের মুখ দেখে কিছু টের পাও না, সংসারের রীতিনীতি বোঝো না। কলতলা থেকে ফিরে বারান্দায় একটা টুল পেতে বসলো আরতি। তবু ঘরে ঢুকলো না। ওখানে ঢুকবো কি? ওখানে হাজারো জেরা। মা তো আমার মুখ দেখে টেরই পায় না। আজ সব শেষ করে দিয়ে এলাম। আমি যে ভীষণ ক্লান্ত, আমার যে কান্না পাচ্ছে, ঘুম পাচ্ছে, নাকি তার সামান্য আভাসও পেয়েছে? পায়নি, পাবে না।
আমি কিছু বলবো না, অন্তত আজ না, আরতি বলে গেল মনে মনে। দক্ষিণ আকাশে হলদে রঙের একটা তারাকে সাক্ষী রেখে যেন প্রতিজ্ঞা করল। টুলেও বেশিক্ষণ বসা গেল না। মশা ভারী বিরক্ত করছে, তার চেয়ে বরং দাওয়ায় বসা যাক। পা মুড়ে। মা ওর মুখ দেখে কিছু টের পায়নি, কিন্তু আমি টের পেয়েছিলুম। বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। কথা প্রথম দিকে সহজভাবেই বলতে চেষ্টা করছিল বটে, নিমকিও ভেঙে ভেঙে খাচ্ছিল, কিন্তু চা আধ পেয়ালা অবধি শেষ করে বাকিটা যখন খেতে ভুলে গেল, মনে করিয়ে দিলুম। তখন এক চুমুকে ঢকঢক করে সবটা শরবতের মতো শেষ করলো। তখনই আমার খটকা লেগেছিল। দু একটা কথার উত্তরও যেন এলোমেলোভাবে দিল। মনে হলো মন দিয়ে শোনেইনি। তখনই ওকে ডেকে নিয়ে বললাম, চলো বেড়াতে যাই। মাকে বললাম, মা আমরা একটু ঘুরতে যাচ্ছি। মা বলল, যা, বেশি দেরি করিস না। আমি জানতাম করলেও মা কিছু মনে করবে না। বেড়াতে গিয়ে কি ঘটেছিল আরতি মনে মনে গুছিয়ে নিল। ওরা পাশাপাশি অনেক পর্যন্ত হেঁটেছিল। তখন দু একটা বাজে কথা বলেছে মাত্র। তারপর সেই বাগানটা পাওয়া গেল। বটগাছটা সেই বাঁধানো বেরি, একেবারে নিরিবিলি। আরতি বলল, এবার আমাকে বলো। সরোজ মুখ ফিরিয়ে নিয়েছিল। কি বলবো? মিছে কথা বলো না, আমি জানি তোমার একটা কিছু হয়েছে। হাই তুলেছিল সরোজ। নির্বিকার, উদাসীন ভঙ্গি, একটু বা কঠিন। কিছু হয়নি, আমি এখান থেকে চলে যাব, ঠিক করে ফেলেছি। কোথায় যাবে? অন্তত এই বাংলাদেশের বাইরে তো বটেই। এখানে আমার আর ভালো লাগছে না। কি হয়েছে? আরতি ওর হাত ধরেছে। আমাকে বলো। কিছু না, বলছি তো। তুমি লুকোচ্ছ। এতক্ষণ তবু সংযত ছিল সরোজের ভঙ্গি। হঠাৎ উঠে পড়ে সে ঘুরে দাঁড়িয়েছে। দেখো, আমি লুকোইনি, বরং লুকিয়েছ তুমি। আমি? তুমি। আমি বলতে চাইনি, তুমি জোর করলে বলেই বলছি। আমার এসব কথায় রুচি ছিল না। ভনিতা রাখো। কি লুকিয়েছি আমি? কি জেনেছ তুমি? আমাকে বলতেই হবে। ধীর গম্ভীর স্বরে সরোজ বলল, লুকিয়েছ তোমার অতীত। লুকিয়েছি? তুমি জানতে না আমরা কত গরিব? জানতে না গ্রাম থেকে এসে স্টেশনেই 3 মাস ছিলাম? সরোজ বলেছে, জানতাম। শুধু জানতাম না, তুমি তুমি আমি যা ভেবেছিলাম তা নও। নই? না। দেশ ছেড়ে আসবার আগে তোমাকে ওরা ধরে নিয়ে গিয়েছিল। 2 মাস ওদের হাতে ছিলে। শেষে কোনো মতে ছাড়া পেয়ে মার কাছে ফিরেছ, এখানে পালিয়ে এসেছ। আর আর সরোজ শূন্য দৃষ্টিতে চেয়েছে। না, আর কিছুই নেই। বলতে বলতে সে যেন অবসন্ন হয়ে ফের বেদিতেই বসে পড়ল। অত্যন্ত ব্যথিত সুরে বলল, কেন তোমরা আরও কয়েক মাস আগে চলে এলে না আরতি? অনেকেই তো এসেছিল, তবে তো এই সর্বনাশ হতো না। না, আরতি ধীরে ধীরে বলেছে, হতো না। সরোজ, তুমি তাহলে একটি পবিত্র কুমারী পেতে। সরোজ যেন একটু অপ্রতিভ হয়েছে। তুমি ঠাট্টা করছো? তুমি জানো আমার নিজের কোনো সংস্কার নেই। কিন্তু আমার দিদি। না না, তাকে ঠকানো ঠিক নয়। তুমি আমাকে কেবলই ভুল বুঝছো। তোমাদের গ্রামেরই একটি লোকের সঙ্গে সেদিন দিদির সঙ্গে দেখা হয়েছিল। শতপ্রবৃত্ত হয়ে তিনি খবরটা দিলেন। না না, ঠিক সেভাবে নয়। কথায় কথায় হঠাৎ বললেন, বিশিষ্ট ভদ্রলোক, তিনি আমাদের কথাটা জানেন না।
তুমি জানো না আরতি, সেই থেকে আমি কি যন্ত্রণার মধ্যে আছি। তুমি একবার শুধু বলো যা শুনেছি তা মিথ্যে। তাতে ঠোঁট চেপে আরতি বলেছে, না মিথ্যে নয়, বর্ণে বর্ণে সত্যি। তুমি আমাকে ক্ষমা করো। আর কোনো কথা ছিল না। আরতি দ্রুত পায়ে বাড়ি ফিরে এসেছে। সরোজ পিছে পিছে আসছিল। থমকে দাঁড়িয়ে ফিরে চেয়ে আরতি বলেছে, তুমি আর এসে কি করবে? একা আমি ঠিক যেতে পারবো, কিছু হবে না। আর আরতি এখানে জোর করে একটু হেসেছে। আর হলেই বা কি, আমার ইতিহাস তো তুমি জেনেই ফেলেছ। নতুন করে আমার আর কী বা ক্ষতি হতে পারে? মা ঘরের মধ্যে ছটফট করছে। আরতি টের পেল মার বড় ঔৎসুক্য, বড় ভয়। আরতি কেন এখনো ঘরে ঢুকছে না? কি করছে এখনো বারান্দায়? বড় ভয় মার, কারণে অকারণে ভয়। অনেক ঘা খেয়েছে কি না, তাই কিছুতেই ভরসা পায় না। খালি ভয়, এক রকমের স্নায়ু রোগ, ডাক্তারেরা বলেছেন। মাকে কিছু বলতে হবে না। আরতি পা টিপে টিপে ঘরে এসে শুয়ে পড়ল। খোঁপার নিচে এটা কি? আরে, সেই গন্ধরাজ ফুলটা, এটা এখনো খসে পড়েনি। আরতি একবার ভাবলে ওটাকে জানলার বাইরে ছুঁড়ে ফেলি। আবার মনে হয় থাক, ফুলই তো, কতটুকু বা পরমায়ু ওর। এমনিতেও ঝরবে, শুকোবে, বাসি হবে। থাক, খোঁপাতেই থাক। থাক না, আর এই তো শেষ ফুল পড়া, ও তো আর কোনোদিন আসবে না। অথচ আর সরোজ এলো ঠিক দুদিন পরেই। আর দুর্যোগ মাথায় করে সেদিনই যে এত সকালেই যে আসবে কে জানতো। শেষ রাত, বৃষ্টি হয়েছে। সকালেও খোলা নালীতে অবিরাম জলস্রোত, মেঘ কাটেনি। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে। থেকে থেকে একদল ঘোড়সওয়ার যেন দিগন্ত থেকে দিগন্তরে ঘোড়া ছুটিয়ে চলে যাচ্ছে। নিশান উড়িয়ে তাদের ধাওয়া করে চলে যাচ্ছে অশরীরী হাওয়া। আরতি শুয়ে শুয়ে দেখছিল। এ হলো এমন দিন যেদিন পাখিরাও আকাশকে ভয় পায়। ওড়ে না, আজ ওড়েনি। দেখছিল রাস্তার ধারে রোগা করবী গাছটা নুয়ে পড়ে যেন বুক দিয়ে আঁকড়ে ওর বাচ্চা ফুলগুলোকে ধরে রাখছে। ঠিক তখনই সরোজ এলো। আবার কেন এলো? আজ কেন? কেন আমার সকালের আলস্যটুকু ভাঙল? এখনই উঠতে হবে, আঁচলটা ঠিক করতে হবে, শাড়িটাও বদলে। দূর, অত কেন? সব তো শেষ হয়েই গিয়েছে। যেভাবে আমি, এভাবেই আছি। দরজা খুলে আরতি বারান্দায় এলো। ইস, একেবারে ভিজে গেছো। শুধু ভিজে গিয়েছে বলেই নয়, সরোজকে খুব অগোছালোও লাগছিল। জামাটার বোতামও ঠিকমতো পরায়নি। আরতি বলল, গামছা এনে দিই, মাথা মোছো, ঠান্ডা লেগে যাবে। চা করব? চা করতে যাবে বলেই বুঝি পেছন ফিরছিল। সরোজ ওর আঁচল টেনে ধরল। গাঢ় গলায় বলে উঠল, আরতি আমাকে ক্ষমা করো। ছাড়ো, মাও ঘরে আছেন, হঠাৎ এসে পড়তে পারেন। সরোজ কিছু শুনল না। ওর হাত দুটি চেপে ধরে বলল, আমি ইতরের মতো ব্যবহার করেছি, ক্ষমা করো। আমি দুর্বল হয়ে পড়ছে। আরতি ভাবল, নিজের ভুলটা বুঝেছে ও। এই দুর্যোগ মাথায় নিয়ে এসেছে, আমি কি করি? সবটুকু জোর কুড়িয়ে নিয়ে আরতি বলল, স্থির হয়ে বসো তো, এভাবে কথা হয় না। টুলে বসেছে সরোজ, দু হাতের মধ্যে মাথা রেখেছে।
শুকনো ভাঙা ভাঙা গলায় বলছে, আমি দুদিন ঘুমোতে পারিনি। সতর্ক দৃষ্টিতে আরতি ভিতরের দিকে চাইল। মা আসছে না তো? এলেই বা কি, মাও তো খুশি হবে। এই দুরাত্রি মা নিজেও তো ঘুমোয়নি। তবু একবার সন্তর্পণে লজ্জায় ভেতরের দিকে চেয়ে আরতি সরোজের চুলে আঙুল ঢুকিয়ে বলল, ওভাবে বলো না, আমিও তো ঘুমোতে পারিনি। তুমি ফিরে তো এসেছো, এই ঢের। কত ভুলই তো আমাদের হয়। চোখ তুলে সরোজ বলল, কি বিশ্রী ভুল বলো তো। তুমি সেদিন বোধহয় খুব অভিমান করেছিলে, তাই ইচ্ছে করেই আমার ভুলটা ভেঙে দাওনি। আমি কিন্তু জেনেছি। আরতির গলা কেঁপে গেল। কি জেনেছ? সেই ভদ্রলোককে দুদিন ঘোরাঘুরি করে কাল সন্ধ্যার পর ধরেছি। খুঁটিয়ে জিজ্ঞাসা করলাম। বিশিষ্ট ভদ্রলোক, বলেছি তো মিথ্যে বলবেন না। তিনি কয়েকটা কথার পরেই টের পেলেন মারাত্মক রকমের ভুল করেছেন। যে মেয়েটির কথা তিনি বলেছিলেন তুমি সে নও। অপ্রস্তুত হয়ে বারবার ক্ষমা চাইলেন। আরতি ক্ষমা চাইছে আজ সকালেই ছুটে এসেছি আমি। বড় ক্ষমা করেছ? করেছি, আরতি বলল মৃদু স্বরে। কিন্তু কখনো একটু একটু করে পিছিয়ে গিয়েছে নিজেও টের পায়নি। মাকে ডাকো, তাকেও বলি, প্রণাম করি। আরতি বলল আজ থাক। সরোজ এবার চা আনি? সেই গলায় কি ছিল? সরোজ চমকে উঠল, চাইল তীক্ষ্ণ দৃষ্টিতে। নিষ্প্রভ মুখ আরতির, একটু যেন কঠিন। আড়ষ্ট স্বরে সরোজ বলল, তোমার কি হলো? তুমি কি খুশি হওনি? চোখ সরিয়ে আরতি জানলায় রাখল। এখনো মেঘ কাটেনি। সরোজ, তুমি কি করে ফিরবে? এখনো যে বৃষ্টি থামল না। এবার অসহিষ্ণু হয়ে উঠল সরোজ। তুমি কথাটা এড়িয়ে যাচ্ছ। খালি ফিরিয়ে যাবার কথা বলছো। তোমার অভিমান কি এখনো গেল না? বলছি তো, আবার বলছি, আমি ভুল করেছি। তোমার কোনো কলঙ্ক নেই। সরোজ উঠে দাঁড়ালো। হয়তো আরও একবার আরতির হাত ছবে বলে এক পা এগিয়েও গিয়েছিল, কিন্তু আরতির আরও দূরে সরে গেল। দাঁড়ালো দু ঘরের মাঝখানের চৌকাঠে। সরোজ দু চোখ দিয়ে মিনতি করল, এসো। আস্তে আস্তে আরতি বলল, না, হয় না। সরোজ আকুল গলায় বলে উঠল, কেন হয় না আরতি? আমার তো আর কোনো সন্দেহ নেই। সব মিথ্যে জেনেই তো আমি ছুটে এসেছি। তেমনি দূরে দাঁড়িয়ে আরতি খুব নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, সেই জন্যেই তো আরও হয় না। সরোজ, তুমি সব মিথ্যে জেনেই এসেছো। সব জেনে, সত্যি জেনে তো আসোনি।